আমি একটু আগেই বললাম যে আমি যেগুলো ইউটিউবে দিচ্ছি একেবারে মন্তব্য আসছে, পরিষ্কার বোঝা যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা আক্রমণ করছেন, মন্তব্য করছেন। তারা মনে করছেন যে এসআইআর এর বিরুদ্ধে বলা মানে এই যে বিভাজনটা তৈরি করা হচ্ছে তাকে ঘেঁটে দেওয়া। আসলে একদল মানুষ না নিজেদের বোধে পর্দা আড়াল রেখেছেন। তারা বুঝতে পারছেন এর ফলে একটা বড় অংশের মানুষ নাগরিকত্ব ফিরে পেতে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়বে, যেটা আশঙ্কার জায়গা। ইতিমধ্যেই বিএলওরা যে কথা বলছে যে কয়েক লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে, কিন্তু সংখ্যাটা লক্ষতে থাকবে না, কোটি কোটি হয়ে যাবে। কারণ একে তো এন্ট্রি করতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেই ভুল ভ্রান্তির জন্য, এবং তারপরে সমস্ত মানুষের উপরে দায় চেপে যাবে। নাগরিককেই প্রমাণ করতে হবে তিনি নাগরিক, তাকে কাগজ জন্য ছোটাছুটি করতে হবে। যে মানুষগুলো প্রতিদিন জীবনযাপনের যন্ত্রণা নিয়ে ভোগে তাদের উপরে এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি জানি আপনি মূলধারার মিডিয়ার উপরে চোখ রাখেন না, দেখেন না। আপনি যদি দেখেন প্রতিদিন নিয়ম করে একটা জিনিস দেখা হচ্ছে, কত মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে, এখানে এসেছিল তারা বেআইনি ভাবে ছিল। একেবারে গরিব মানুষ, অসহায় মানুষ যারা আসা যাওয়া করে ওই বর্ডার এলাকা জুড়ে একটা রফা হয়ে গেছে, সেই রফা নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, কারা কাট করে দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে না। ওই মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে, তাদের তাড়িয়ে বেড়ানো হচ্ছে। এবং চোখের, আপনি আইনের কথা বলছিলেন না, সোনালী বিবি এখনো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, কোর্ট বলছে তাকে ফিরিয়ে আনতে, কিন্তু এখনো পর্যন্ত তাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ভারতের সরকার করেনি। এটা একেবারে জ্বলন্ত উদাহরণ। তারপরেও একদল মানুষ নেচে উঠছে যে ফেরত পাঠাতেই হবে, এদেশে থাকবে না, অর্থাৎ অন্য মানুষ এদেশে থাকবে না। এই যে বিবেকহীনতা, সংবেদনশীলতাকে হারিয়ে দেওয়ার মানে পিছনে ফেলবার চেষ্টা, এটা সর্বত্র ঘটছে। আমি বলছি এটাই তো বাঙালিকে আরো বেশি দুর্বল করবে। 1900 সালে বাঙালি একবার ভাগ হয়েছিল, আবারও একটা পরিকল্পনা হচ্ছে বাংলার বাঙালিকে দুর্বল করে দেওয়া। দুর্যোগের ঘন ঘটা এ সম্পর্কে আমি একটি দুটি বাক্যেই মূল কথা বলে দিতে পারি, এবং সেটাই মনে হয় বাস্তব সত্য। সেটা হলো, যারা লাভ ও লোভের কারবারি, হিসাবটা কষতে জানে, কিসে আমার লাভ, কিসে আমার লোভটা তৃপ্ত হবে, লোভের পিপাসাটা মিটবে, তারা একটাই উপায় বার করে। সেই উপায়টা একটাই উপায় বার করে, মানে তারা যেটা হাতে পায় সেটাকে হাতিয়ার করে। এই যে বাঙালির জীবনে দুর্যোগের ঘন ঘটা বলছো, আমি বরং অন্যরকম করে দেখতে পাচ্ছি আর কি। যদি দেখা যায় যে তারা তাদের ক্ষমতা এবং অর্থ এগুলো পাওয়ার জন্য, জীবনে পাওয়ার জন্য, লাভ আর লোভের হিসাবটা মিটিয়ে নেওয়ার জন্য, তারা সবাই কারবারি মানুষ, হিসাবটা মিটিয়ে নেওয়ার জন্য যদি দেখা যায় তারা যে অস্ত্র পাবে হাতিয়ার করবে, যা পাবে হাতিয়ার করবে, যদি শুধু তাদের লক্ষ্য হচ্ছে আমার লোভটা মিটুক, আমার লাভের হিসাবটা আমি ঠিক ঠিক যেন মিটিয়ে নিতে পারি। তাতে আমার যেটা মনে হয়, যদি দরকার হয় হিন্দু মুসলমানের বিভাজন করা, সেটা করবে। ডিভাইড এন্ড রুল কথাটা তো আমরা জানি, আমাদের ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে। যদি বাঙালি অবাঙালিতে লড়িয়ে দেওয়া যায় সেটা করবে, যদি স্ত্রী পুরুষের মধ্যে সেটা করবে, যদি ব্রাহ্মণ শূদ্রের মধ্যে লড়িয়ে দেওয়া যায় সেটা করবে, যদি হিন্দুত্ব, আমি এটা খুব জোরের সাথে বলতে চাই, হিন্দুত্বের উপরে আঘাত, হিন্দুত্ব বোধের উপরে বা হিন্দু ধর্মবোধের উপরে আঘাত, আজকে তো একটা হিন্দু ভারত হওয়ার দিকে যাচ্ছে, আমি কাউকে কটাক্ষ করছি না, আমি যুক্তিবাদী মানুষ। যদি আজকে এমন হয় যে হিন্দুত্বের উপর, হিন্দুত্ব বোধের উপরে আঘাত হানলে আমি নেত্রী, আমার লাভের হিসাবটা আমি কষে নিতে পারি, আমার লোভের হিসাবটা আমি কষে নিতে পারি, আমি নেতা বা তুমি নেতা, তুমি যদি কষে নিতে পারো লোভের লাভ এবং লোভের হিসাবটা, তাহলে সেটাকেও হাতিয়ার করবে। আমি এটা বিশ্বাস করি। আজকে হিন্দুত্ববাদ বা একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষদের মধ্যে একটা উস্কানি দেওয়া হচ্ছে। এসআইআর এ আসছে, এক্ষুনি আসছি, এক কথায় উত্তর দিতে পারবো বলে আশা করছি। তো সেটা আমার মনে হয়, সর্বক্ষণ মনে হয় যেটা অস্ত্র হিসেবে আমার লাভ আর লোভকে মিটিয়ে দিতে সাহায্য করবে সেটাকেই আমি অবলম্বন করব। এক্ষেত্রে নীতি নেই, আদর্শ নেই, মনুষ্যত্ব নেই, দেশপ্রেম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু দেখবো না আমি। আমার দুটোই লক্ষ্য, আমার লাভের হিসাবটা যেন মেটে,
আমার লোভের তৃষ্ণাটা যেন মিটে। সেজন্য বাঙালি জীবনে দুর্যোগের ঘন ঘটা, এটা আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাঙালিকে ছেড়ে যদি এবার অন্য কিছু ধরে দুর্যোগের ঘন ঘটা নামিয়ে এনে নিজেদের ক্ষমতার লোভ, অর্থ লোভ মিটিয়ে নেওয়া যায়, তাহলে সেটাই করবে। আমার স্থির বিশ্বাস এটা, একেবারে পরিষ্কার স্থির বিশ্বাস নিয়ে কথাটা বলছি। অতএব আমি যুক্তিবাদী মানুষ হিসেবে সেটাই বুঝি। আজকে রাজনীতি জগতের কারবারিরা, আমি সব রাজনীতি বলছি না, অপরাজনীতির কারবারিরা, রাজনীতি বললে রাজনীতিকে অশ্রদ্ধা করা হয়। রাজনীতির বিশেষ একটা প্রক্রিয়া আছে এবং সেটা দেশ গঠনের রাজনীতি, দেশ উন্নয়নের রাজনীতি। আজকে যারা অপরাজনীতি করছেন তাদের কারবারিরা, তাদের একেবারে স্ট্র্যাটেজিটা এরকম, প্রক্রিয়াটা এরকম, যে পথে গেলে মানুষের হেনস্থা হচ্ছে, দেশের হেনস্থা হচ্ছে, দেশবাসীর হেনস্থা হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হলে আমি দেখব না যে সেই ক্ষতিটা কতটা হচ্ছে, আমি দেখব শুধু আমার এবং আমার সাঙ্গপাঙ্গ এবং আমার অনুগতদের লাভ এবং লোভ। তুমি বলছিলে যারা তোমাকে অকথা কুকথা বলে, এরকম অনুষ্ঠান করো বলে, তারা কিন্তু সব অন্ধ অনুগত, তারাও কিন্তু লাভ এবং লোভের বশবর্তী হয়ে থাকা মানুষ। কিন্তু তাদের বোঝা উচিত যে আমরা, আমাদের সর্বোপরি প্রধান পরিচয় হচ্ছে মানুষ, আর সব কিছু তুচ্ছ, আর সব কিছু। আরেকটা কথা বলে শেষ করবে, তুমি যেহেতু এই প্রসঙ্গটা শেষ করবো, তুমি যেহেতু বললে এখানে এখন চলছে এসআইআর নিয়ে, বললে সেই প্রসঙ্গে একটুখানি কেবল এই কথাটুকু উল্লেখ করি, তারপরে আমি আমার মূল কথা একটু আসবো, দু চার কথা। এ দেশে নাকি সব অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে। তো অনুপ্রবেশকারী মানে হচ্ছে যাদের এরা অনুপ্রবেশকারী বলছেন, যারা লাভ ও লোভের কারবারি, তারা আসলে অত্যন্ত হতচ্ছাড়া জীবনযাপন করে এবং সেই জীবনযাপন থেকে মুক্ত হওয়ার জন্য এইখানে মনে করে এখানে কিছু কাজ পাওয়া যায়, শ্রমের কাজ করে, বাড়ি তৈরির কাজ করে, নিতান্তই দৈহিক শ্রমের কাজ করে, খুব অতি কষ্টে তারা চালায় এই মানুষরা। একটা ছোট্ট প্রশ্ন তুলে, কেউ কি নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে চায়? চায় না। যদি চায় না বলে বিশ্বাস, যদি এবার ক্ষুধার তাড়নায়, দারিদ্র্যের তাড়নায় যদি অন্য দেশে যায়, তারা সবাই অপরাধী হয়ে যাবে? আমি তাহলে একটা প্রশ্ন তুলি, আমার দেশ ভারতবর্ষ এত উন্নত, মাথায় বসে আছেন যারা, তাদের কত অহংকার যে আমরা একটা সমুন্নত দেশ গড়ছি এবং তার জন্য এসব এসআইআর করছি। তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন, ভারতবর্ষে যে সমস্ত ছেলেমেয়েরা অতি মেধা, অতি প্রতিভা অধিকারী, সেই ছেলেমেয়েরা আজকে দেশের আনাচে কানাচে কোথাও খুঁজে পাবে? বড় উচ্চবিত্ত ঘরের ছেলেমেয়েরা এইসব সুযোগ পেয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেশটা একটা এমন তরুণ প্রজন্ম পাচ্ছে যারা আজকে চাকরির পাওয়ার তাড়নায় বিপর্যস্ত জীবনযাপন করছে। এই তাড়নাটা নেই, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। মা বাবারা অহংকার করছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে জার্মানিতে থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। তাদের সম্পর্কে কি বলবো তাহলে আমরা? তারা কি রুজি রোজগারের টানে যাচ্ছে না? তারা কি নিজেদের উন্নত ভবিষ্যতের জন্য যাচ্ছে না? আর যাদেরকে কটাক্ষ করা হচ্ছে তারা তো ক্ষুধা পীড়িত, দারিদ্র পীড়িত মানুষ। বিশেষ কটাক্ষ করা হচ্ছে যে আমাদের পাশের দেশ থেকে তারা আসছে এবং তাদের ধর্ম ধরে টানাটানি হচ্ছে। আমার একটা প্রশ্ন খুব মনে জাগে, উত্তর পাই না। আমাদের ছেলেমেয়েরা আমেরিকাতে গিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকে না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক? আমি জানি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, আত্মীয় স্বজনদের থেকে, তাদেরকে বিন্দুমাত্র শ্রদ্ধা সম্মান দেখানো হয় না। তারা অত্যন্ত অসম্মানিত হয়ে সেখানে ভারতীয় হিসাবে পরিগণিত হয়। তারা ওখানে অর্থ রোজগারের জন্য, ধনী হওয়ার জন্য, সুখে থাকার জন্য নিজের দেশের দুর্ভাগ্যকে রীতিমতো উপেক্ষা করে যায়। তাহলে তাদের সম্পর্কে কি কটাক্ষ করবে? আমার দেশের যারা মাথায় বসে আছেন তারা কি বলবেন? আমার দেশের ছেলেমেয়েরা আমেরিকাবাসীর কাছে
একজন আছেন যার নাম আর আমি করতে চাইছি না, মুখটাকে নষ্ট করতে চাইছি না, তিনি যদি আজকে তাড়িয়ে দেন ভিক্ষার ঝুলে হাতে দিয়ে, যদি বলা হয় ওরা সব এখানে এসেছে আমাদের অর্থ ইত্যাদিতে টান দেওয়ার জন্য, বহু অসংখ্য ছেলে মেয়েরা আমাদের দেশের আছে বিভিন্ন বিদেশে, ভাবা যায়? এই প্রশ্নটা কেবল আমি রাখছি, সেই প্রশ্নের কি উত্তর দেন আমাদের দেশের নেতা নেত্রীরা, আমার জানতে ইচ্ছে করে। তাদেরকে যদি আমেরিকাবাসী আজকে ওই রকম ভাবে হেনস্থা করে, হেনস্থার স্বীকার করে, যেরকম এক্ষেত্রে হতে হচ্ছে আমাদের কাছে আশ্রয় প্রার্থী যারা, তাদের সম্পর্কে কি বলবেন? আরেকটা প্রশ্ন আছে, আমরা আশ্রয় প্রার্থীদের হেনস্থা করি না, আমাদের একটা রীতি আছে, ভারতীয় রীতি। আমার পরিবারে যদি কেউ ক্ষুধাকাতর মানুষ এসে বলে মা দুটো ভাত দাও আমাকে খেতে, আমার খুব খিদে পেয়েছে, আমরা তাদের তাড়িয়ে দিই না। আমরা মনে করি আমার কাছে যে আশ্রয় প্রার্থী হয়ে এসেছে, আমার ক্ষুধার খাবার তার সঙ্গে ভাগ করে নেওয়া আমার দায়, মানবিক দায়, আর কোনো দায় না, মানবিক দায়। তো সেটা আমরা মানছি না, আমরা এক্ষেত্রে নিষ্ঠুর হচ্ছি। প্রসঙ্গত আরেকটা কথা বলি, দেশের সমস্ত সমস্যা এই ক্ষেত্রে খালি রয়েছে, দেশের মানুষের আর কোনো সমস্যা নেই, দেশের মানুষরা সবাই খেতে পাচ্ছে, সবাই শিক্ষা পাচ্ছে, সবাই মাথার উপরে ছাদ পাচ্ছে, সবাই খুব ভালোভাবে শান্তিতে সুখে রয়েছে, সেসব দিকে কারো নজর নেই। নজর খালি কারা বা কোন দেশ থেকে কারা এখানে আশ্রয় প্রার্থী হচ্ছে, দুটো শ্রমের কাজ পাচ্ছে, দুটো ক্ষুধার খাবার পাচ্ছে, সেই দিকে এত অমানবিক আমরা হয়ে যাচ্ছি। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পাই না। আমার কাউকে কটাক্ষ করার নেই, কাউকে অপরাধী বানাবার নেই, আমি এই প্রশ্নগুলো আমার মনকে কুড়ে কুড়ে খায়। আমি প্রশ্নার্থ মানুষ, ক্ষুধার্ত মানুষের মতো প্রশ্নার্থ মানুষ, প্রশ্নগুলোর উত্তর না পেয়ে বিব্রত, দুর্ভাগা দেশের নাগরিক বলে নিজেকে মনে করে। আমিও যেতে পারতাম বিদেশে, আমাদের পরিবারের সকলেই যেতে পারতেন বিদেশে গিয়ে সেটেল করতে, আমরা ভাবতেও পারি না। শেষ কথা, তোমার এই এসআইআর প্রসঙ্গে আমার একটি অবশ্যই লজিক্যাল কথা, আমি লজিকে বিশ্বাস করি, আমি দর্শন চর্চা করেছি জীবনে, করি এখনো। আমরা শিখেছি জার্মান দার্শনিক কান্টের নীতি দর্শন পড়ে শিখেছি, এবং আমি আমার জীবনের মূলধন বলে মনে করি এটা। সেই নীতি দর্শনটা হলো, কোনো কাজ ভালো কিনা কি করে নির্ণয় করা যাবে। কোনো একটা কাজ কেউ করেছে, যে কোনো মানুষ, সেটা ভালো কাজ কিনা নির্ণয় করার মানদণ্ড কি। জার্মান দার্শনিক কান্টের দর্শন পড়ে, নীতি দর্শন পড়ে শিখেছি, কাজটা তিনটে ব্যাপার দেখতে হবে। কাজটা কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, কাজটা কি উপায় অবলম্বন করে উদ্দেশ্য সাধনের জন্য উপায়টাকে সাব্যস্ত করা হয়েছে, আর কাজটার ফলাফল কি হয়েছে। বোঝা গেল? এটাকে ইংরেজিতে বলে এন্ড, মিনস অ্যান্ড কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন। সেটাতে আমরা বলবো একেবারে নির্দ্বিধায় সেটাই হচ্ছে গুড অ্যাকশন, সেটাই হচ্ছে নীতিগতভাবে ঠিক ঠিক কাজ, প্রতিটি মানুষের কর্তব্য সেই কাজ করা। তো সেক্ষেত্রে এবার আমি এই প্রশ্নটা তুলে থামবো। এসআইআর যারা নামিয়ে এনেছেন, তুমি বলেছো সেটা মামলা চলছে, এটা অসাংবিধানিক বলে মামলা তোলা হচ্ছে। আমি তার বাইরে বলবো, এসআইআর নামিয়ে আনাটা ঠিক কাজ হয়েছে কি না বেঠিক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে না মন্দ কাজ হয়েছে, দেশ নেতা নেত্রীদের পক্ষ থেকে নির্ণয় করার আমার কাছে একটাই মাপকাঠি। প্রথমত, কি প্রক্রিয়ায়, কোন উদ্দেশ্য নিয়ে এসআইআর করা হয়েছে, কোন প্রক্রিয়ায় করা হচ্ছে, এবং ফলাফল কি হচ্ছে। তুমি উত্তর আগেই দিয়ে রেখেছো, ফলাফল হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালিরা বেশি বেশি আক্রান্ত হচ্ছে, গোটা দেশ জুড়ে আজকে প্রত্যেকটা মানুষের উপরে, হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি নির্বিশেষে আত্মনাদ শোনা যাচ্ছে তাদের জীবনে। কোথা থেকে জোগাড় করব যে আমি এই দেশের নাগরিক, আর এই দেশের আমার আরেকটা, আমি কেমন করে প্রমাণ দেব যে এই দেশের নাগরিক? আমি খেতে পাই না, আমার মাথার উপরে ছাদ নেই, আমি রাস্তায় বাস করি, আমি এই দেশে আশ্রয় প্রার্থীও হতে পারি, আমাকে প্রমাণ দিতে হবে যে আমি এই দেশের নাগরিক। এর থেকে বড় ক্ষতিকারক চাওয়া
অপরাধমূলক কর্ম আর হতে পারে বলে আমি মনে করি না। এর লক্ষ্যটা কি? প্রশ্ন, এর লক্ষ্যটা কি, উপায়টা কি, ফলাফল কি? প্রত্যেকটাই নঙর্থক, প্রত্যেকটাই নঙর্থ। লক্ষ্য হওয়া উচিত নেতা নেত্রীদের দেশবাসীকে ক্ষুধাহীন, শিক্ষাবিহীনতা থেকে মুক্ত করা, ক্ষুধার্ত হওয়া থেকে মুক্ত করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রতিদিনের জীবনযাপনে যা অভাব সেগুলো দূর করা। আজকে এসআইআর নামিয়ে আনা হয়েছে, এর ফলাফল কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, উদ্দেশ্য কি সেটাও আমরা বুঝতে পারছি, উপায়কে অবলম্বন করে করা হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। সব ছেড়ে আমরা যদি শুধু কনসিকুয়েন্স বা ফলাফলের কথা ভাবি, তাহলে তুমি তো আগেই বলে দিয়েছো মানুষ কি পরিমাণ বিপর্যয়ের মধ্যে এখন জীবন কাটাচ্ছে। কি করে আমি প্রমাণ করব আমি এই দেশের নাগরিক? আমি বলি দরকারটা কি? এই দেশটাতে আমি আশ্রয় গ্রহণ করেছি, সেটা কি আমার অপরাধ হতে পারে? আমি বরং হাত বাড়িয়ে দেব যে এসো, আমার যদি দুমুঠো জোটে তোমারও জুটবে। এই তো আমাদের মানবিক নীতি। এখানে আমি শেষ করছি। আমি এসআইআর এর লক্ষ্য, উপায়, লক্ষ্য সাধনের উপায় এবং ফলাফল তিনটি দেশের জনগণকে বিবেচনা করার কথা বলছি। জনবিক্ষোভ অবধারিত বলে আমি মনে করি, জনবিক্ষোভ ঘটবে। এরা বুঝতে পারছে না, মানে লালসা এত বেশি, ক্ষমতার লালসা, তারা বুঝতে পারছে না যে এগোতে 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 এরা আর কোন কোন অস্ত্রকে অবলম্বন করবে। এসআইআর একটা সেরকম অবলম্বন, ক্ষমতা প্রতিষ্ঠার অবলম্বন। সেই অবলম্বনটা যে কোথায় গিয়ে ঘা দেবে বুঝতে পারছে না বলে মনে হয়। সেখানে আফসোস। শোনা যাচ্ছে না। কোনো কারণে আমার কথা শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা শোনা গিয়েছে? হ্যাঁ, একদম আপনার কথা আমি পুরো শুনতে পেয়েছি। এবার তোমার কথাও শোনা যাচ্ছে। মিরাতুন্দি যে কথা বললেন যে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা যাচ্ছি। কোনো আপত্তি নেই আমাদের যদি এমনটা হয় যে ভোটার তালিকায় যারা মৃত কিংবা যারা অবৈধভাবে একাধিক জায়গায় নাম তুলে রেখেছে, আমরা বারবার এই প্রশ্নটা তুলেছি, বারবার বলেছি যে যারা একাধিক জায়গায় নাম তুলে রেখেছে তাদের নাম বাদ দেওয়া অনায়াসেই সম্ভব। একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেই সফটওয়্যারের দৌলতে মুহূর্তের মধ্যে ধরা পড়ে যাবে যে একজন ব্যক্তি কত কত জায়গায় নাম তুলে রেখেছে। ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচন কমিশন সে ব্যাপারে একেবারেই আগ্রহী নয়। হ্যাঁ, মিরাতুন্দি কিছু বলছেন? হ্যাঁ বলুন। সহযোগিতা করছি ডিজিটাল ইন্ডিয়া করার যা লক্ষ্য, তার জন্য এটা কোনো সমস্যা এসআইআর নামাবার দরকার ছিল? আবার শোনা যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, নির্বাচন কমিশনের যিনি মুখ্য তাকে প্রশ্নও করা হয়েছিল যে আপনারা এটা করছেন না কেন। তিনি তখন উত্তর দিচ্ছেন যে এটা তো বেআইনি কাজ, একাধিক জায়গায় নাম তুলে রাখা, আমরা প্রত্যাশা করব যে কেউ এটা করবেন না। অর্থাৎ উনি মানে সাধারণ মানুষের শুভবুদ্ধির উপরে আস্থা রাখছেন, অথচ সেই লোকটি বিভিন্ন জায়গাতে নাম বাদ দেবার প্রক্রিয়া, 85,000-এর মতো নাম বাদ গেছে বিহারে, তারপরে সেটা 45 লক্ষ, আসলে তার থেকেও বেশি। এমনকি নির্বাচনের দিন ভোট দিতে গিয়ে দেখা গেছে যে তারা ভোটার লিস্টে নাম নেই। আমাদের রাজ্য সেটা হতে যাচ্ছে এবং এখানে পরিষ্কার যে আরো বেশি একত্রীকরণ নয়, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মানুষকে নিয়ে আসা নয়, বাদ দিয়ে দেওয়ার লক্ষ্যে এগুলো করা হচ্ছে। এবং তারপরেও সমাজের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে খুব ভালো হচ্ছে, খুব ভালো একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আনিসুর রহমান, কোথায় যাবে মানুষ? কারণ আইনের কাছ থেকে সহায়তা পাওয়া যাচ্ছে না। আমি বলছি যে একই সাথে মামলাটাও চলছে, এসআইআরও হয়ে যাচ্ছে। আসলে এসআইআর হচ্ছে বলছে 2002-এ হয়েছে, তারপরে 23 বছর পরে হচ্ছে না। এসআইআর এর আগে কখনো হয়নি, নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।
মৃত লোকদের নাম বাদ দেওয়া চলছে, কিন্তু আমরা জানি 2002 থেকে 25 পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনের আগে ভোটার লিস্ট সংশোধনের কাজ হয় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বুথে। তাহলে সেখানে কি মৃত লোকদের নাম দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না? মৃত লোকদের নাম যদি 2002 বলছে, 2002 এর বহুবার এসআইআর হয়েছে। 2002 তো আমরা অনেক বড় হয়ে গেছিলাম, কিন্তু আমরা কেউ টেরই পাইনি এসআইআর হয়েছে। আমার বোধ হয় আপনারাও কেউ টের পাননি কত সহজে এসআইআর হয়ে গেছে। করা হয়নি। কিন্তু এবারের এসআইআর নিয়ে কেন এত মানে প্যানিক তৈরি হচ্ছে, কেন সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে? আসলে সবটাই রাজনীতি। এই সময়টা কেন করা হলো? 2000 যারা আজকের এসআইআর করছে বা এসআইআর এর যে পদ্ধতি তারা তৈরি করেছে, যেটা মিরাতুন্দি বললেন যে পদ্ধতি, যে এই পদ্ধতিতে এসআইআর হবে, তাহলে আজকে সেই সরকার, মোদী সরকার, তারা 2024-এ নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদ দখল করার পরে তারা আজকের এই ব্যাপারটাকে সমর্থন বা সহযোগিতা দিচ্ছে, বা এটাকে তারা দুহাত তুলে সমর্থন দিচ্ছে। তাহলে 2024-এ যারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, তাহলে এত যদি বিপুল, বিহারে যদি 45 লক্ষ, পশ্চিমবঙ্গে যদি কোটি কোটি লোক থেকে থাকে বা অন্যান্য রাজ্যে, তাহলে সেই ভুল মানুষগুলো কি ভোট দিয়েই তাহলে আজকের মোদী সরকার তৈরি করেছে? তাহলে সেই সরকারটাই তো অবৈধ। তাহলে তুমি 2024-এর আগে, লোকসভার আগে একই সঙ্গে সারা ভারতবর্ষে কেন করলে না? আর তাছাড়া এই কাজটা করতে গেলে যে আমরা যেটা জেনেছি 2002-এ যেটা করা হয়েছিল, 2001-এ সেন্সাস হয়েছিল, সেন্সাসের পরে পরে সমস্ত তথ্য পরিসংখ্যান তখন সামনে ছিল। তারপরে পুরো প্রক্রিয়াটা প্রায় দীর্ঘ 2 বছর সময় ধরে কমপ্লিট করা হয়েছে। 2 বছর ধরে হঠাৎ আজকের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেটা 1 মাস, কোথাও কোথাও 2 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। এটা কেন? ফলে এটা কারা করছে? এটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে একটা দেশ জুড়ে একটা অরাজকতা তৈরির লক্ষ্যে এটা করা হচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে যে পুরো প্রক্রিয়াটাকে একটি বিশেষ রাজনৈতিক দল, বলাই বাহুল্য যে ভারতীয় জনতা পার্টি, তারা বিপুলভাবে সমর্থন এবং সহযোগিতা দিচ্ছে। বাকি প্রায় সব বিরোধী রাজনৈতিক দল এটার বিরোধিতা করছে। তাহলে কি বিজেপি একমাত্র দেশপ্রেমী দল, তারা শুধুমাত্র দেশের ভালোর জন্যই তারা আজকের এসআইআর এর সমর্থন করছে আর বাকি সবাই বিরোধিতা করছে? আসলে না। এরা হচ্ছে এই রাজনীতির কারবারিরা, দেশের প্রত্যেকটা প্রান্তে তাদের ক্ষমতাকে কুক্ষিগত বা কবজা করার জন্যই তারা আজকে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। যা তারা দেখে নিয়েছে 2024-এ তারা মানে 300-400 আসনে তারা জিতবেন বলে দাবি করেছিলেন, সেটা 240-এ ঠেকেছে। অর্থাৎ ওই রাজনৈতিক দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতি তাদের মুখোমুখি হতে চলেছে। ফলে তারা একটা নিবিড় একটা ব্যবস্থা নিয়েছে যে কারা ভোট দেয়নি সেটা দেশ জুড়ে কোন গোষ্ঠী শনাক্ত করবে, একদম জাতি, কোন ধর্ম, কোন বর্ণ, সেগুলোকে একটা শনাক্ত বা চিহ্নিত করার পরেই তারা আজকে এসআইআর নামক একটা দানবীয় ব্যবস্থাপনা দেশের মানুষের উপরে নামিয়ে এনেছে এবং মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে উঠেছে। এবং বারবার যেটা উঠে আসছে যে আজকের বিএলওরা, বুথ লেভেল অফিসাররা, তারা কিছু তথ্য এবং পরিসংখ্যান বা ফর্ম যেমনটি দিয়েছে সেইটা ফিল আপ করে কালেক্ট করে নির্বাচন কমিশনের কাছে তারা জমা করে দিয়েছে। ফলে বিএলওরা কিন্তু ঠিক করবে না, ঠিক করছে না, সবটাই ঠিক করবে ওই নির্বাচন কমিশনার তাদের ইচ্ছা মতো। ফলে তারা কি করবে আর কিভাবে করবে সেটা বোঝা ভয়ঙ্কর কঠিন অবস্থা। তখন বিএলওদের কোনো দায় বা দায়িত্ব তার আসলে থাকছে না। তারা শুধু তথ্য সংগ্রাহক, তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই। এরকম একটা জায়গায় থেকে, আর যেটা প্রসঙ্গ বারবার করে আসছে যে অনুপ্রবেশকারীদের বাঁচাবার জন্য, এই অনুপ্রবেশ শব্দটাই তো একটা ভয়ঙ্কর, একটা খারাপ শব্দ।
আজকের আমরা দেখেছি আমেরিকা, ব্রিটেন, ওখানে আমরা অভিবাসী শব্দটা দেখি, আর আমাদের এখানে অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসী। আজকে তারপরে তুমি শরণার্থী বলবে কাউকে, কাউকে তুমি অনুপ্রবেশকারী বলবে, এটা তোমার বলার এখতিয়ার বা ক্ষমতা কে দিয়েছে? তুমি ঠিক করবে? কে তুমি? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন এটা বলতে পারে? কিন্তু দুর্ভাগ্যের যে আইনের চোখ বাঁধা, আইন বোধহয় সবসময় কিছু দেখতে পাচ্ছে না।